আচ্ছা, ম্যাচ আমরা সবাই জানি যে আমাদের রিসেন্টলি ম্যাচের রেজাল্ট দিছে। সেই ম্যাচের রেজাল্ট দেখে আপনারা হয়তোবা সবাই বুঝতে পারছেন এইটুকু যে মানে এটা সম্ভব, অনেক মানুষই ম্যাচ পাচ্ছে আলহামদুলিল্লাহ। তা সত্যি যে এটা যদি আপনার ইন্টারপ্রিটেশন হয়, এটা খুবই ভালো। এবং এই বছর আমি যেটা দেখলাম, মানে আ- আমার স্টেপ ওয়ানের ব্যাচে ছিল এরকম কয়েকজন ম্যাচ পাইছে যাদের ইয়ার অফ গ্রাজুয়েশন ছিল 2012, যাদের ইয়ার অফ গ্রাজুয়েশন ছিল 2013। ঠিক আছে, এরকম অনেক আহ, অনেকেই আছে। তা অ্যাগেন, এটা সম্ভব, অসম্ভব যে তা না। এবং সবাই যে খুব মানে কি বলে, আপনাকে এখন আপনার কাজে ফোকাস থাকা উচিত। আপনার কাজগুলো খুবই সিম্পল। সেটা হলো যত দ্রুত সম্ভব পরীক্ষাগুলো শেষ করা, অ্যাটলিস্ট স্টেপ ওয়ানটা যত দ্রুত সম্ভব শেষ করা। এটা একটা পাস ফেলের এক্সাম। তারপরে যেটা করবেন সেটা হলো স্টেপ টু সিকে তে ফোকাস থাকবেন। এই মিস্টেকটা কখনো করবেন না যে স্টেপ ওয়ানের পরেই কোথাও ঢুকে যাওয়ার চেষ্টা করা, স্টেপ ওয়ানের পরেই অবজারভারশিপের জন্য লেগে যাওয়া, স্টেপ ওয়ানের পরেই স্টেপ টু সি কে, সরি মানে কি বলে, অবজারভারশিপ, রিসার্চ বা আদার কোনো কিছুতে ব্যস্ত হওয়া যাবে না। আমার আহ্বান থাকবে স্টেপ ওয়ানের পর পরই স্টেপ টু সি এর জন্য খুব ডেডিকেটেডলি পড়াশোনা করবেন, অল্প সময়ের মধ্যে যেন খুব ভালো একটা স্কোর করতে পারেন। আপনার স্কোর আপনাকে অনেক অনেক দূর অনেক হেল্প করবে। কারণ আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মধ্যে আপনারা যারা আছেন তাদের মেজরিটি হলো ইন্টারনাল মেডিসিন অ্যাপ্লাই করবেন, অথবা এই রিলেটেড সাবজেক্ট আর কি। ধরেন পিডিয়াট্রিক্স অ্যাপ্লাই করলেন, ফ্যামিলি মেডিসিন অ্যাপ্লাই করলেন। তা এরকম মোস্ট অফ দ্য সাবজেক্টের জন্য রিসার্চ আসলে খুব একটা বেশি ম্যাটার করে না। আপনি যদি অন্য অ্যাঙ্গেলে তাকান, সেটা হলো যে রিসার্চ যারা করতেছে তাদের মধ্যে সাকসেস রেট কিরকম, এই অ্যাঙ্গেলে কোশ্চেন করলে মনে হবে যে রিসার্চ লাগে। কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল পপুলেশনটা দিকে তাকান যে যারা ইন্টারনাল মেডিসিনে ম্যাচ করতেছে তাদের মধ্যে রিসার্চ আছে কয়জনের, তখন দেখবেন এটা আসলে খুব একটা কিছু ম্যাটার করে না। আর একটা ব্যাপার হলো যে যখন একটা মানুষের স্কোর ভালো থাকে, তখন তার জন্য বাকি সকল সুযোগ সুবিধাগুলো ওপেন হতে থাকে। কিভাবে সেটা? বা যখন তার মধ্যে অনেকগুলো ক্রেডেনশিয়াল থাকে। ফর এক্সাম্পল, আপনার কাছে যখন একটা মানুষ মানে ফার্স্ট ইয়ারের একটা মেডিকেল স্টুডেন্ট যদি আপনার কাছে জিজ্ঞেস করে ইউএসএমএলই প্রিপারেশনের কথা, আপনি তারা কি বলবেন? আপনি খুব বেশি নাইস হলে অথবা বলবেন যে হ্যাঁ ঠিক আছে, এখন থেকে বুঝে বুঝে পড়ো, টুকটাক দেখতে পারো, সেকেন্ড ইয়ার থেকে কাপলা দেখতে পারো। কিন্তু স্টিল আপনার মনের মধ্যে একটা ফিল হবে যে সে তো এখন অনেক ডিস্টাল, তারা এখন বা কি বলবো বা কিভাবে কি হেল্প করবো। ইন কন্ট্রাস্ট, আপনার কাছে যদি একটা ছেলে বা একটা স্টুডেন্ট যদি আপনার কাছে বলে যে হ্যাঁ আমি এখন স্টেপ ওয়ানের প্রিপারেশন নিচ্ছি, তো আমি এখন প্রিপারেশন নেওয়া অবস্থায় আমি এখন এই প্রবলেম ফেস করতেছি, কি করা যায়, তখন আপনি কিন্তু তাকে একভাবে হেল্প করতে পারবেন, অ্যাডভাইস করতে পারবেন, এবং মনে করবেন যে সে এখন হেল্প পাওয়ার জন্য একটা বেটার ক্যান্ডিডেট। ঠিক একইভাবে যখন আমাদের কাছে, মানে আমি ওরকম কেউ না, আমি খুবই ছোটখাটো একটা মানুষ, কিন্তু রেসিডেন্সি অ্যাপ্লিকেশন রিলেটেড জিনিসে যদি কেউ আমাকে রিচ আউট করে এবং আমি যদি দেখি যে তার স্টেপ ওয়ান শুধুমাত্র কমপ্লিট, আমিও একটু মনে করি যে আনপ্রিপেয়ার্ড, লাইক মানে কি বলবো তারে এখন। ঠিক আছে, সেই স্টেপ টু সিকে দেয় না কেন? তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি অনেকদিন ধরে অনেক অ্যাপ্লিকেন্টের সাথে কাজ করেছি যাদেরকে রিসার্চের রিসার্চের পজিশন পাওয়ার ব্যাপারে হেল্প করতে পারছি আলহামদুলিল্লাহ, এটা আমার সৌভাগ্য। তা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং বা আমি যেটা দেখেছি, সেটা হলো একটা স্টুডেন্টের যদি দুইটা পরীক্ষা তিনটা পরীক্ষা শেষ থাকে, তাহলে দেখা যায় যে সেই অ্যাপ্লিকেন্টটা এখন রেসিডেন্সিতে অ্যাপ্লাই করবে, রেসিডেন্সিতে অ্যাপ্লাই করার খুব কাছাকাছি চলে আসছে। তখন ওরা মনে করে যে তার হেল্প পাওয়ার ক্যান্ডিডেসিটা তার অনেক বেশি, সে এখন হেল্প ডিজার্ভ করে। আপনিও বলবেন যে দেখো আমার স্টেপ ওয়ান শেষ, স্টেপ টু সিকে শেষ, আমি সিএফএমজি সার্টিফাইড, আমি এই বছর রেসিডেন্সি অ্যাপ্লাই করতেছি, এখন আমার একটা অবজারভারশিপ দরকার। তাহলে এটা একটা সেন্স মেক করে, তাই না? কিন্তু আপনি মাত্র স্টেপ অন দিচ্ছেন, আপনার কি আইডিয়া আছে কত মানুষ স্টেপ অন দেওয়া বর্তমানে? শুধু তাই না, কত মানুষ সিএফএমজি সার্টিফাইড এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাই না? অসংখ্য অজস্র মানুষের মানে সিএফএমজি সার্টিফাইড, স্টেপ টু সিকে সহ কমপ্লিট। সেখানে আপনি একটু মানে গ্রেটার পপুলেশনের মধ্যে পড়ে যান। তো যখন আপনি রিচ আউট করবেন, আপনার সিভিটা যেন অন্তত পক্ষে এরকম থাকে যে স্টেপ অন, বাকি কথা নাই বললাম, বাকি কথাতে ধরে নিলাম এখানে এখন কাজ করা দরকার নাই, বাকি আরো অনেক অর্নামেন্টস আছে, বাকি আরো অনেক সৌন্দর্য আছে, কিচ্ছু দরকার নেই, যেন অন্তত তিনটা জিনিস থাকে। যে স্টেপ ওয়ান দিচ্ছেন, স্টেপ টু শিখেতে ভালো একটা স্কোর 240+, 250+, ওইটি দিচ্ছেন, এবং আপনার ইসিএফএমজি সার্টিফিকেশন আছে অথবা ইন দ্য প্রসেস, তখন দেখবেন আপনার বাকি সুযোগ সুবিধাগুলো অটোমেটিক চলে আসবে, অনায়াসে চলে আসবে। এখন আসি আহ আরেকটা ব্যাপার হলো ডিপ্রেশনের ব্যাপার। হ্যাঁ, ইউএসএমএল জার্নিতে আমরা ডিপ্রেশনে পড়ি না, আমরা ডিপ্রেশনে যাই না,
আই ডোন্ট থিঙ্ক এরকম কোনো মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে, বা মানে অ্যাকচুয়ালি ইউএসএমএল জার্নির কথা বাদ দেন, ডিপ্রেশনে পড়ি না এরকম মানুষ হয়তো বা পৃথিবীতে এক্সিস্ট করে না। ডিপ্রেশনে পড়বো আমরা, আমাদের মন খারাপ হবে, আমরা বিভিন্ন জিনিস নিয়ে অডিট থাকবো, এরকম ভাবে আসলে মানুষকে বানানো হয়েছে। আল্লাহ নিজেই বলছে মানুষকে বানানো হয়েছে কি দিয়ে? দুশ্চিন্তা দিয়ে, ভয় দিয়ে। তার মানে আপনার সৃষ্টির যে কম্পোনেন্ট সেটার মধ্যে এই দুইটা জিনিস আছে। অল দ্য টাইম ইউ উইল বি স্কেয়ার্ড, ইউ উইল বি অরিড, টু মাচ অরিড, টু মাচ টেন্সড। এবং যখন আপনি এই জিনিসগুলো নিয়ে অরিড হবেন, টেন্সড হবেন, তখন আপনার এনার্জি গুলো ড্রেন হয়ে যাবে, তখন আপনি ডিপ্রেসড ফিল করবেন, যখন আপনি ফিউচারে কোনো ওয়ে দেখবেন না, তখন আপনার মধ্যে অনেক অনিশ্চয়তা কাজ করবে, আপনার খুব ডিপ্রেস লাগবে, খুব আপসেট লাগবে। এখন করণীয়টা কি? এটা খুব ডিফিকাল্ট। আমি সবসময় যেটা বলি সেটা হলো হোপ, আশা করা। দেখেন, আমি আমার এরকম জুনিয়র চিনি যাদের ইয়ার অফ গ্রাজুয়েশন হয়তো বা 2019-এ, 2018-তে, 2020-এ, এই পাবলিক ডিপ্রেশনে শেষ নাই। কিন্তু আরেক জায়গায় দেখা যাচ্ছে আমারই আরেক বোন, ওনার ইয়ার অফ গ্রাজুয়েশন হয়তো বা 2003, 2004, উনি ধুমা আগে যাচ্ছে, উনি স্টেপ টু সি কে পড়ে ফেলতেছে। এবং উনি স্টেপ টু সি কে, ওনার প্রোগ্রেস দেখে আমি খুবই অবাক। উনি স্টেপ 1 দিয়ে ফেলছে এবং উনি স্টেপ টু সি কে পড়তেছে, ইনশাল্লাহ স্কোরও ভালো করবে। তা যখন একটা মানুষ ডিপ্রেসড হয়ে যায়, যখন একটা মানুষ খুব বেশি অরিড হয়, আসলে তাকে হেল্প করার হেল্প করাটাও খুব ডিফিকাল্ট, এবং সে নিজেকেও নিজের নিয়ে হেল্প করতে পারে না। বুঝতে পারছেন? এখন প্রসেসটা বুঝা যায়, আমরা সবাই আসলে এরকম, আমারও এরকম মনে হয়। তা আমি গত পরপর 2 বছর, বছর এবং তার আগের বছর অ্যাপ্লাই করছি, আমার ম্যাচ হয় নাই। গত 2 বছর আমি অ্যাপ্লাই করেছিলাম নিউরো সার্জারিতে এবং জেনারেল সার্জারি প্রিলিমে। জেনারেল সার্জারি প্রিলিম এটা হওয়ার মতন একটা স্পেশালিটি, কিন্তু আহ, আমার সিভিতে আসলে জেনারেল সার্জারি কেন, নিউরো সার্জারি ছাড়া অন্য কোনো কিছুর ব্যাপারে কিছুই নাই। সোজা কথা, একটা এক্সপিরিয়েন্স আমার নিউরো সার্জারি ফোকাসে না, সেটা হলো আমার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। আদারওয়াইজ আমার রিসার্চ, আমার মানে অবজারভারশিপ, আমার এভরিথিং এভরিথিং ফোকাসড অন নিউরো সার্জারি। তো দ্যাটস ওয়াই আমি অন্য কোনো স্পেশালিটিতে তারা অ্যাপ্লাই করলে তারা মনে করে যেটা আমি তাদেরকে ব্যাকআপ হিসেবে নিচ্ছি। তো যাই হোক, যে কারণে হোক আমার হয় নাই, 2 বছরই হয় নাই। এই বছর আমি যেটা করেছিলাম একেবারে শেষ পর্যায়ে এসে, এবছর আমার অ্যাপ্লাই করার কথা ছিল না, কারণ আমার বর্তমান যে প্রোগ্রামটা, যারা জানেন না তাদের জন্য আর কি, নিউরো সার্জারি প্রি রেসিডেন্সি ফেলোশিপে আছি। মানে এটা অনেকটা প্রিলিমের মতন, কিন্তু এটা নিউরো সার্জারিতে, জাস্ট ডিফারেন্ট নেম। তো এখানে যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো 2 বছরের প্রোগ্রাম। তো 2 বছরের প্রোগ্রামে প্রথম বছর আছি যেহেতু, সেহেতু আমি এবার রেসিডেন্সিতে অ্যাপ্লাই করতে পারার কথা না। তো শেষ মুহূর্তে আমি একটা জিনিস দেখেছিলাম যে ফেব্রুয়ারি মাসে, যে একটা জেনারেল সার্জারি প্রোগ্রাম, ক্যাটাগরিক্যাল, মানে সরি, একটা জেনারেল সার্জারি প্রোগ্রাম, সে নতুন অ্যাক্রেডিটেশন পেয়েছে, এবং সেটা ফ্লোরিডার একটা প্রোগ্রাম। ফ্লোরিডা আমার একটা ফেভারিট জায়গা, আমি আসলে ফ্লোরিডাতে যেতে চাই, আহ, যদি সম্ভব হয় আর কি। তো তখন কারণ ফ্লোরিডা হলো ছেলেপিলের বড় করার জন্য অনেক ভালো জায়গা, এক্সেপ্ট মায়ামি। এখানে ইসলামিক স্কুলের সুবিধা অনেক ভালো। হ্যাঁ, মোস্ট অফ দ্য পার্ট অ্যাফোর্ডেবল, ওয়েদার ভালো। আমার ছেলের আবার অ্যালার্জি আছে, বড় জনের। ছোট জনের ক্ষেত্রে তো তার লাংস একটা, সে মানে পালমোনারি হাইপোপ্লাসিয়া নিয়ে বড় হয়েছে, তার জন্য আসলে নিউমোনিয়া, ঠান্ডা ওয়েদার আমি অ্যাভয়েড করতে যাচ্ছি। আমার ওয়াইফও আই ডোন্ট থিঙ্ক সে কোল্ড ওয়েদার খুব একটা পছন্দ করে। সবকিছু মিলিয়ে ফ্লোরিডাটা আমার আসলে ওয়ান অফ দ্য টপ চয়েস ছিল, এবং দেখলাম যে ঠিক আছে, একটা নতুন প্রোগ্রাম হয়তো বা আমার চান্স আছে। তো একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করি এবং চিন্তা করি যে হ্যাঁ, ফ্যামিলি যদি এত দিক থেকে বেনিফিশিয়াল হয়, স্পেশালি বাচ্চাদের স্কুলদের জন্য, তাহলে আহ বাদ দিলে সমস্যাটা কোথায়? তাই তো, নিউরোসার্জারি ড্রিম বাদ দেওয়াই যায়। ক্যাটাগরিক্যাল অ্যাপ্লাই করি, আলহামদুলিল্লাহ ক্যাটাগরিক্যাল আমি ইন্টারভিউ পাই। তো একটা প্রোগ্রাম তো কোনোভাবে আসলে ম্যাচিং হয় নাই। তো আপনি বলতে পারেন যে 3 বছর, টানা 3 বছর ম্যাচ হয় নাই। আহ আমি আসলে জানি না টানা 3 বছর ম্যাচ না হওয়ার পেইনটা কতটুকু ডিফিকাল্ট হতে পারে একটা মানুষের জন্য। কারণ আপনি জানেন যে একটা পেইনের স্টিমুলাস এক একজনের পারসেপশন এক এক রকম থাকবে। আই নো দেয়ার আর সাম পিপল যারা 2বার অ্যাপ্লাই করে যাদের হয় নাই, তাদের ডিভাস্টেটিং অবস্থা। তো থার্ড টাইম যখন আমি অ্যাপ্লাই করলাম এবং হলো না, আমি নিজে পার্সোনালি সবসময় আমার নিজের পার্সোনাল গ্রোথের জন্য
একটা জিনিস করি, সেটা হলো আমার যদি কখনো মন খারাপ হয় তখন আমি সেটাকে ট্র্যাক করি কত ঘন্টা আমার মন খারাপ থাকে। কারণ আমি রেজিলিয়েন্স বাড়াতে চাই, আমি চেষ্টা করি যে কত দ্রুত আমি কামব্যাক করতে পারি। তো এটার জন্য আমার প্রায় 24 ঘন্টা আমি খুব আপসেট ছিলাম। আমি বলবো না মন খারাপ মানে হ্যাঁ, মন ভালো না খারাপও না। কারণ দুনিয়াতে কিছু কঠিন সিচুয়েশন থাকে যখন আপনার কাছে একটু মনে হবে, একটু ডাউন ফিল হবে। তা 24 ঘন্টায় আমি একটু ডাউন ছিলাম আসলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার আমার এত ব্যস্ত লাইফ, আমার আসলে ডাউন থাকার সময় হয় না। বাসায় বউ বাচ্চা, তা ওদেরকে সাপোর্ট করা, ওদেরকে হেল্প করা যতটুকু সম্ভব। তারপরে তখন আমার নাইট ডিউটি তো খুবই ড্রেনিং। কিন্তু এই মন খারাপের সময় আমি একটা জিনিস, যাক মন খারাপটা থেকে কি ভেবে চিন্তে কি নিজের সাথে নিজে কি কথোপকথনে আমি সেখান থেকে উত্তরণ পেলাম, সেটা আরেক দিনের বিষয়বস্তু। সেটা আমরা হয়তো বা আরেকদিন ডিসকাস করব। অথবা আপনারা যারা খুবই বেশি মন খারাপ তারা হয়তো বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। তো একটা কথা বলি যে কিভাবে রিকভার করলাম, এবং অবশ্যই তো এটা খুব ডিফিকাল্ট। আর 2023 সাল, সেটা যে কতভাবে ডিফিকাল্ট ছিল আমার জন্য এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। একই সাথে আমার সবার ছোট ছেলেটাও বাঁচে নাকি বাঁচে না, ওর সার্জারি হবে নাকি কি হবে, মানে পুরো আনসার্টেন সিচুয়েশন, সেটা নিয়ে দুশ্চিন্তার অরিড হওয়ার কোনো শেষ নেই। ওদিক দিয়ে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করছি, সেই রেসিডেন্সি অ্যাপ্লিকেশনে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি। অ্যাপ্লিকেশন সেন্ড করবেন সেপ্টেম্বর মাসে, আর অ্যাপ্লিকেশনের আউটকামটা জানবেন আপনি মার্চ মাসে। ভাই, ধরেন কিচ্ছু না, একটা মানুষকে 6 মাস ওয়েট করানো, মানে একটা মানুষকে যদি 6টা মাস খালি একটা রেজাল্টের জন্য ওয়েট করতে হয়, এটাই এনাফ। ধরেন আপনি স্টেপ ওয়ানের পরীক্ষা দিলেন, আমরা সাধারণত ইউএসএমএল পরীক্ষা যখন দিই তখন আমরা রেজাল্ট জানি। যেমন স্টেপ ওয়ান পরীক্ষা আপনারা এখন জেনে শুনেই পরীক্ষা দেবেন যে পাশ করবোই। স্টেপ টু সিকে যখন দিবেন আপনি অনেকবার মডেল টেস্ট দিয়ে দেখবেন স্কোর আসছে 240 আপ, তারপরে দিবেন। কিন্তু এরকম একটা রেজাল্ট যেখানে আমি আসলে আউটকাম জানি না, এটা একটা ব্যাপার। তারপর আমি অ্যাপ্লিকেশন সেন্ড করার পরে ইন্টারভিউ পাবো নাকি পাবো না, ইন্টারভিউর জন্য ওয়েট করা, দের আর লটস অফ ওয়েটিং। 7টা মাস ওয়েট করা যে কি পরিমাণ কষ্ট, এটা যে ইমোশনালি কতটা চ্যালেঞ্জিং, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা সবার জন্য। আমি আহ, আমি নিজেকে কনসিডার করি যে আমি অনেক স্ট্রং এইসব ব্যাপারে, ইমোশনাল কন্ট্রোলের দিক থেকে। তো আমি মানে চিন্তা করি যে এটা খুবই টাফ, এটা যে কোনো মানুষের জন্য হ্যান্ডেল করা খুবই টাফ। ঠিক আছে, কারণ মানুষ মাত্রই মানুষের জন্য ওয়েট করাটা খুব টাফ। তো 2023 সালটা আসলে খুব ডিফিকাল্ট ছিল। কি রকম ডিফিকাল্ট ছিল বলে বোঝানোর মতন না। ফিনান্সিয়ালও খুব, মানে হার্ড টাইম যাচ্ছিল। তা তখন আউটকামের রেজাল্টটা এমন একটা সময় আসে যখন আমি ড্রাইভ করি। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তখন একটু সময় নেই, সময় নিয়ে পরে বাসায় যাই। আর হোয়েন ইউ হ্যাভ ফ্যামিলি, ইউ হ্যাভ কিডস, মানে আরেকটা জিনিস, ছেলেদের কথা তো জানেনই। ছেলেদেরকে অন্যরকম ইয়া থাকতে হয়, মেয়েদের জন্য কান্নাকাটি, হইচই, ডিপ্রেসড হওয়া, এটা একরকম মানে আমাদের সোসাইটি অ্যালাউ করে। বাবা হয়ে যদি এখন আমি কান্নাকাটি করি, আমি যদি ভেঙে পড়ি, তাহলে আমার বাকি দুইটা পিচ্ছির অবস্থা হবে কি, ওয়াইফের অবস্থা হবে কি, তাই না? আর রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য এরকম করার তো কোনো মানেই হয় না, যেখানে জীবন অন্য দিক দিয়ে এত চ্যালেঞ্জিং, রাইট? তা যাই হোক, এগুলো হয় আর কি, আমাদের জীবনে এগুলো হয়। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো জাস্ট কাম ব্যাক করার চেষ্টা করতে হবে, এবং অলওয়েজ আপনাকে, তা আল্লাহ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে কোনোভাবে। পরে আল্লাহ আমাকে একটা বর্তমানের এই চাকরিটা দিল, আসলে প্রি রেসিডেন্সি ফেলোশিপ। মন্দের ভালো, আহ, মন্দের ভালো কিভাবে হয়, হ্যাঁ, যেটা আমি বলবো মন্দের ভালো, অনেকের কাছে এটা হবে একটা ড্রিম জব। এরকমই যে আপনি একটা জিনিসকে কিভাবে দেখেন। তো যাই হোক, আমি টু দা পয়েন্টে চলে আসি যে যখন আমরা এরকম খারাপ ফিল করবো, আমাদের জীবনে এরকম ডাউন মোমেন্ট গুলো থাকবে, আমাদেরকে খেয়াল করতে হবে ডাউন মোমেন্ট আসবে না, এটা না আমি ডাউন ফিল করবো না তা না, আমাদের কাছে ডিফিকাল্ট মনে হবে না তা না। ফোকাস থাকতে হবে রিকভারিতে, আমি যেন খুব দ্রুত রিকভার করতে পারি। ফোকাস থাকতে হবে আমি যেন একটা আশা নিয়ে সামনে আগাতে পারি। ফোকাস থাকতে হবে আমার কৃতজ্ঞতা বোধ, আমার গ্র্যাটিটিউড, আমার গ্রেটফুলনেস যেন একটু কমে না যায়।
আমি যেন কাদা ছোড়াছুড়ি না করি, আমি যেন অন্যকে দোষারোপ না করি, আমি যেন আল্লাহকে দোষারোপ না করি। খেয়াল রাখতে হবে আমার উপরে যে অর্পিত দায়িত্ব সেগুলো যেন নষ্ট না হয়। তা যাই হোক, এই এই থার্ড টাইম অ্যাপ্লিকেশনে আমি একটা জিনিস অবজার্ভ করলাম, সেটা আমি আপনাকে বলি। যদি সত্যি আপনি রিকভার করতে পারেন, এবং এটা বলা খুবই টাফ, আপনি কি এখন ডিপ্রেসড অবস্থায় আছেন নাকি ডিপ্রেসড অবস্থায় নাই, এটা বলাটা খুবই টাফ। তা থার্ড টাইম আমার আসলে কষ্ট লাগতো না, কষ্ট লাগে একটা জিনিস দেখলে, সেটা হলো আমার আব্বা আম্মা মনে হয় যেন বারবার ওনারা কষ্ট পায়। আমার জন্য নিউরো সার্জারি চেস করা, আরো ওয়েট করা, আরো চেষ্টা করা, ইটস নট ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে অ্যাট দিস পয়েন্ট আমার ওয়াইফ, আমার বাবা, আমার মা প্রতিবার কান্না করে ফেলে। তো আমার কাছে মনে হয় যে আসলে তাদের জন্য কি বার্ডেন হয়ে যাচ্ছে কিনা, এগুলো ভেবে আর কি মন খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আম, মানে আল্লাহর প্রতি অশেষ মানে শুক্রিয়া যে আমি খুব দ্রুত সেই মানে সেখান থেকে রিকভার করি, এবং ইট ওয়াজ লেস দেন 24 আওয়ার, সারপ্রাইজিংলি। আপনাদেরকে বলার মেইন পয়েন্টটাতে আমি এখনো আসি নাই, যে আম, যখন একটা মানুষ সত্যিকার অর্থে রিকভার করে, রিকভার করছি নাকি করিনি এটা বলাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমার কাছে সেদিন মনে হলো যে হ্যাঁ সত্যি, নাও আই এম ফিলিং ভেরি গুড, রিয়েলি গুড এবং এনার্জেটিক। যেটা আমার অ্যাকচুয়াল ক্যারেক্টার, আমার অ্যাকচুয়াল ক্যারেক্টার একদম মানে ধরেন মেডিকেল স্কুল থেকে আমার কাছে মনে হতো যে আমার মধ্যে যে এনার্জি, যে মোটিভেশন আছে, আমার আশেপাশে কারোর মধ্যে নেই। সিরিয়াসলি এরকম মনে হতো, এবং আমি ওইটাই করে রাখছি সবসময়। আমার কাছে একটু মনে হতো যে আমার এনার্জি এবং মোটিভেশন এবং আহ কি বলে, এটার জন্য আমি যা করতে পারবো আশেপাশে কেউ সেটা করতে পারবে না। আই থিঙ্ক এটা শুধু আমি না, এটা আপনাকে এভাবে চিন্তা করা উচিত, আপনার এনার্জি মোটিভেশন এগুলো থাকা উচিত। আমিও অনেক স্টুডেন্টের কাছ থেকে ওরকম অনেক ইনক্রেডিবল পরিশ্রমের কথা শুনি, তখন আমি নিজে অবাক হয়ে যাই। তা যাই হোক, একটু একটু করে উদাহরণ দেই যে কি কি সেই এনার্জি, সেই মোটিভেশন থাকলে এবং ডিপ্রেশন না থাকলে, এংজাইটি না থাকলে কি কি করতে পারে একটা মানুষ। ছোট্ট 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 এক্সাম্পল দিচ্ছি, এটা ভাই আগেন আমি এখানে কথার মধ্যে আমি চলে আসে জানি, যে আমি আপনাদের জাস্ট ভাই হিসেবে বলতেছি, ঠিক আছে, আমি ফেসবুকে বলতেছি না। সেটা হলো আমি একটু একটু করে উদাহরণ দিই কেমন। ধরেন যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমাদের ওয়ার্ড ছিল, 5টা সাবজেক্ট ছিল, এখন তো সাবজেক্ট কমানো, তখন আমি টিউশনি করছি। সেই টিউশনি টাকা জমা রাখার কারণে আমি কিন্তু তাড়াতাড়ি বিয়ে করতে পারছি, কারণ আমাদের কালচার অন্যরকম, আমাদের ফ্যামিলি কালচার অন্যরকম, এবং পোস্ট গ্রাজুয়েশনে কিছু অ্যাফোর্ড করতে পারছি। আমার প্ল্যান ছিল এটা, এই টাকা জমাবো, এই টাকা দিয়ে আমি বিয়ে করবো, এই টাকা দিয়ে আমি পোস্ট গ্রাজুয়েশনে নিজের খরচ নিজে চালাবো। আলহামদুলিল্লাহ সেটা আমি করতে পারছি। আমি যখন ফিফথ ইয়ারে ছিলাম, আমি 8টা টিউশনি করছি, ক্যান ইউ ইমাজিন? টোটাল 8টা টিউশনি, 8টা। আপনি নাম্বারটা ঠিক ঠিক শুনছেন, 8টা টিউশনি করছি, যখন ব্লক পোস্টিং চলে, যখন আমার ফাইনাল প্রফ চলে, 8টা করে টিউশনি ছিল। কেন সম্ভব হয়েছে? কারণ আহ ওই যে দুশ্চিন্তা করা, এংজাইটি নিয়ে বসে থাকা, এগুলো করতাম না। জাস্ট কাজ করো, হোপফুল থাকো, এনার্জেটিক থাকো, হ্যাপি থাকো। আমি যখন মেয়োতে ফার্স্ট জয়েন করি রিসার্চ ট্রেনি হিসেবে 2018 সালে, দেখবেন 2018 সালে আমার, আচ্ছা বাদ দেন। তো 2018 সালে যখন জয়েন করি, তখন তো আমি সেলফ ফান্ডেড। তো আমার ওয়াইফ আর আমার বাচ্চা হলো বাংলাদেশে, প্রথম বাচ্চা। তো প্রথম বাচ্চা জন্মের পরে 2 নম্বর দিন আর কি আমি চলে আসি। বুঝাইতে পারবো না এটা আপনাকে কতটা কঠিন, মানে প্রথম সন্তান ওরে রেখে চলে আসতেছি 2 নম্বর দিনে, এবং আসার পরে তার কোনো মানে দেখা, মানে ফোনে দেখা হবে, এটা যে কত কঠিন এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। তখন আপনার কাছে মনে হবে যে কিসের কি মানে, মানে আল্লাহ আপনাকে ফ্যামিলি দিয়ে টেস্ট না করুক, ফ্যামিলি দিয়ে মানে ইউএসএ বিল্ডি ক্যারিয়ার এগুলো দিয়ে কষ্ট পেতেছেন, আল্লাহ কষ্ট এটার মধ্যে সীমাবদ্ধ রাখুক, অন্য দিক থেকে কষ্ট ওগুলো আনবিয়ারেবল। তা এনিওয়েজ, তা তখন আমি টিউশনি করি 8টার সাথে আমার মেয়াওতে যে 8টা 5টা জব সেটা আছে। আমি নিজে জানি না আমি কেন কিভাবে করতে পারছি, আই ডোন্ট নো। তো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ ওই সময় আমি এরকম ডিপ্রেশনকে ফোকাস করি নাই, এংজাইটিকে ফোকাস করি নাই, তখন এটা সম্ভব হয়েছে। তা যাই হোক, বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসগুলো ভুলে গেছি, অনেক কিছু ভুলে গেছি। তখন হয়তো বা এখন ফিলিংস, এটা সেটার মানে বুঝেন না, এখন বেতন পাচ্ছি, একটু লেস ইন্টেন্স হয়ে গেছি ওভার দ্য টাইম। তা
রিসেন্টলি এই জন্য আল্লাহ আমাকে আরেকবার বোঝার সুযোগ দিছে যে একটা মানুষ যদি ফাংশনাল থাকে, হোপফুল থাকে, তাহলে সে কি ফিল করতে পারে। তো যখন আমি রিকভার করছি, রিকভার করার পর পরে আমার সেদিন নাইট ডিউটি ছিল। নাইট ডিউটিতে নিউরোলজি রেসিডেন্সি, আমাদের যদি আমার নিজের প্রোগ্রামটা নিউরো সার্জারি, তো নিউরো সার্জারি প্রোগ্রাম হলো আমাদেরকে নিউরোলজিতেও পাঠায় ট্রেনিং এ। তো নিউরোলজি সবকিছুতে পাঠায় না, শুধুমাত্র নিউরো আইসিইউ তে পাঠায়। নিউরো সার্জারি মিন মানে ইটস জাস্ট ইন্টেন্স জিনিসগুলো, তাই না? তো নিউরোলজির পুরো রেসিডেন্সি নিউরোলজি ট্রেনিং এর মধ্যে নিউরো আইসিইউটা হলো সবচেয়ে টাফ, আর স্ট্রোক রোটেশনটা হলো সবচেয়ে টাফ। যে কোনো নিউরোলজি রেসিডেন্টদেরকে যদি জিজ্ঞেস করেন, আই থিঙ্ক মেজরিটি এই কথাটাই বলবে যে ফিজিক্যালি টাফ কোনটা, এই দুইটা হলো সবচেয়ে বেশি টাফ। তো সেই দিন মানে যখন আমি ফাংশনালি ইমপ্রুভ করলাম, তখন আমার কাছে মানে মানসিক ভাবে ইমপ্রুভ করলাম। সেদিন আমি একই সাথে নিউরো আইসিইউতে ডিউটি করছি, এবং যতবার কোড স্ট্রোক অর্থাৎ ইমার্জেন্সিতে স্ট্রোকের পেশেন্ট আসছে, সেই স্ট্রোকের যে রেসিডেন্ট, আমি সেই রেসিডেন্টকে হেল্প করছি বা রেসিডেন্টকে শ্যাডো করছি। তখন আপনি বলতে পারেন যে কাইন্ড অফ আমি হার্ডেস্ট দুইটা জব একসাথে করছি। তো দুইটা জব তো আর একসাথে করা হয় না। তার মানে একটাতে আমি আমার নিজের জব করছি, নিজের ডিউটি হলো নিউরো আইসিইউতে, সাথে আমি আরেকটাতে অবজারভারশিপ করছি, কাইন্ড অফ অবজারভারশিপ, যদি আমি সেখানেও তাকে হেল্প করছি, কিছু হিস্ট্রি নেওয়াতে হেল্প করছি, ফ্যামিলির সাথে কমিউনিকেশনে হেল্প করছি, অন্যান্য টুকটাক হেল্প করছি। তো আপনি এটা বলতে পারেন যে আমি একটা ডিউটি করছি এবং একই সাথে আমি একটা অবজারভারশিপ করছি। ঠিক এই আমি কিন্তু তার 2-3 দিন আগে এটা করতে পারিনি, কারণ তখন আমি একটা জিনিস নিয়ে ওয়েট করতেছিলাম, রেজাল্ট নিয়ে ওয়েট করতেছিলাম, আমি খালি সময় গুনতেছি। তা টেক হোম মেসেজ হলো আসলে আমাদের মানসিক অবস্থাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি মেন্টালি ভালো থাকি, তাহলে আমাদের আহ, মানে কি বলে, আমাদের কাজগুলো ওরকম হবে, আমাদের কাজগুলো অনেক ভালো হবে। কাজগুলো যদি ভালো হয়, আউটকাম তো ভালো না হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই একটা মেসেজ দেওয়ার জন্য আসলে আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম, এবং আমি আপনাদেরকে টুকটাক এডুকেট করলাম যে ইউএস ফ্যামিলি পুরো জার্নিতে মানে অফ এন টাইম অনেক অনেকবার আপনি ডিপ্রেসড হবেন, আপনি অরিড হবেন, আপনি ভেঙে পড়বেন, আপনার কাছে মনে হবে যে আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না, আপনার কাছে হাই হুতাশ লাগবে। এটা 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 আনকমন না। আমি এখনো ওই যে এবার যাদের ম্যাচ হলো, কয়েকজন আপু, কয়েকজন ছোট বোন, তাদের সাথে যখন কথা বলতাম, আমি আই ক্যান স্টিল রিমেম্বার কতটা ফিয়ারফুল ছিল, কতটা এংজাইটি ছিল, কতটা। কিন্তু জিনিসগুলো শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ জিনিসগুলো সবার জন্য শেষ হবে, সবার জন্য শেষ হবে। ঠিক আছে, আমরা সবাই একদিন সাকসেস দেখতে পাবো ইনশাল্লাহ। আর এই ক্যারিয়ারটাকে আমি কিভাবে দেখি বা সাকসেস ফেলুরটাকে আমি কিভাবে দেখি, সেটা অ্যাকচুয়ালি আমার রেজিলিয়েন্স এর একটা মেইন মেকানিজম। আপনি হয়তো বা একভাবে দেখেন, আমি হয়তো বা আরেকভাবে দেখি, সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। টেক হোম মেসেজ হলো আপনাকে আপনাকে আপনার নিজের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে, আপনাকে নিজে হ্যাপি থাকতে হবে, গ্রেটফুল থাকতে হবে। হ্যাপি কিভাবে থাকা যায়, একটা কথা যদি বলি, আপনার এখন যা আছে তা নিয়ে আপনাকে মানে সন্তুষ্ট থাকতে হবে। মানে হ্যাপি থাকা সন্তুষ্ট থাকা এক জিনিস না। সন্তুষ্ট মানে গ্রেটফুল থাকতে হবে যে না, আলহামদুলিল্লাহ আমার যা আছে, আল্লাহ আমাকে যা দিছে, হয়তো বা এই জীবন অন্য একজনকে দিলে ও সিজদায় লুটায় পড়তো। আপনি জানেন কিনা জানি না, বর্তমানে ধরেন আপনি পরীক্ষা দেন নাই, কিন্তু আপনি আপনি বর্তমানে যে একটা জীবনে আছেন, এই জীবন পেলে অনেক মানুষ আছে, যে মানুষটা ড্রেন থেকে খাবার টুকায় খায়, সেই মানুষটাকে যদি আপনার জীবনটা দেওয়া হতো, সে আল্লাহর দরবারে সিজদায় লুটায় পড়তো। সে বলতো আর কিচ্ছু চাই না, কি বলো, এত ভালো লাগবে না, আর চেয়ে কম ভালো দিলেও হয়। আর আপনি আমি সেই লাইফ নিয়ে আছি, কিন্তু সারাক্ষণ আনহ্যাপি, সারাক্ষণ একটার পর একটা চেস করা নিয়ে আনহ্যাপি। আমাদেরকে আসলে এটা বাদ দিতে হবে। আমি বলতেছি না যে আমরা একটার পর একটা জিনিস চেস করব না, আমরা প্রোডাক্টিভিটির দিকে আগাবো না, আমরা প্রোগ্রেস করব না, অবশ্যই করব। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে গ্রেটফুল থাকতে হবে। আমাদের গ্র্যাটিটিউড একমাত্র ওয়ে আমাদের মানে রেজিলিয়েন্সের জন্য। ওই যে আমি আপনাকে বললাম যে কিভাবে আমি ওভারকাম করলাম। হ্যাঁ, আপনার মন খারাপ হবে না তা না, আপনি কি যদি এরকম হন যে ভাই আমার মনই খারাপ হবে না, এরকম কিভাবে হওয়া যায়, সেটা আলাদা টেকনিক। যে কোন একটা সিচুয়েশনকে আপনি কিভাবে ইন্টারপ্রিটেট করেন। যেমন আপনারা জানেন আমি টিউটরিং করি, আমি এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা অনেকে আমার কাছে এরকম কোর্স ডিটেলস, কোচিং এর ডিটেলস জানতে চান। আপনারা জানেন কিনা জানি না, সবাই কিন্তু রেসপেক্টফুল না। আপনারা জানেন না এটা, সবাই কিন্তু রেসপেক্টফুল না। আপনাদের কাছে মনে হয় আরে আরে খুব সহজ একটা চাকরি, হ্যাঁ?
আমি ফেসবুকে পোস্ট দিলাম, মানুষ রিচার্জ করলো, মাসে মাসে মাসুম ভাইরে টাকা দিচ্ছে, কি ক্লাস নিচ্ছে না নিচ্ছে। অ্যাগেন মানে সবাই কিন্তু রেসপেক্টফুল না। মানে সবসময় কিন্তু আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে না। তো এরকম মানে কিছু জিনিস থাকে যেটা গ্র্যাটিটিউড দিয়ে যায় না। কিছু জিনিস হলো যে আপনাকে প্রথমেই শেষ করে ফেলতে হবে, যে আপনি এই জিনিসটাকে আপনি কিভাবে ইন্টারপ্রিটেট করেন সেটার উপর আপনার ফিলিংসটা ডিপেন্ড করবে, যে আপনি কষ্ট পাবেন নাকি কষ্ট পাবেন না। তারপরে দেয়ার আর সাম সার্টেন থিংস যেটা হলো একেবারেই মানে অ্যাবসোলিউট, এটা আপনার মন খারাপ করে দিবে নো ম্যাটার হোয়াট। তখন আপনাকে গোল গোল হলো যে আমি কত দ্রুত রিকভার করতে পারি। অ্যাকচুয়ালি মাইন্ডফুলনেস এর দুইটা টার্গেট। নাম্বার ওয়ান, ছোটখাটো বিষয়ে মন খারাপ করা যাবে না, মেজরিটি জিনিসে মন খারাপ করা যাবে না। ওয়াইফ কি বললো, হাজবেন্ড কি বললো, ইন লস কি বললো, ও কি বললো, সে কি বললো, ওইটা ঘটলো সেটা ঘটলো, এরকম অনেক কিছু 99% চেষ্টা করতে হবে ইলিমিনেট করে দেওয়ার। এরপরও দেখবেন ইলিমিনেট করতে করতে একটা দুইটা জায়গায় আপনি কট খেয়ে গেছেন, ইলিমিনেট করতে পারেন নাই, লেগে গেছে মনে কষ্ট। তখন আপনার নেক্সট টার্গেট হবে হলো কত দ্রুত আপনি সেখান থেকে রিকভার করতে পারেন। রিকভার করার ক্ষেত্রে যেটা, সেটা হলো পজিটিভ থিঙ্কিং, গ্র্যাটিটিউড, গ্রেটফুলনেস, এটাতে মানে বারবার এনফোর্স করা। আর একটা জিনিস হলো প্রোফাইলেকটিক্যালি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। প্রোফাইলেকটিক্যালি মানে কোনো কিছু ঘটে নাই, কিন্তু প্রতিদিন একটু পর পর আপনি আপনার ব্লেসিংস গুলো কাউন্ট করবেন, আপনি আপনার লাইফের ব্লেসিংস গুলো কাউন্ট করবেন। আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আপনি ইউএসএ মিলে মনে হয় একটা জার্নি পার্সু করতে পারতেছেন। আমি জানি না আপনাদের সাথে এরকম স্টুডেন্টের ইয়া হয়েছে কিনা, আমার লাইফে এরকম স্টুডেন্ট এনকাউন্টার হয়েছে যাদেরকে আমি এখন সাকসেসফুল দেখি তাদের চেয়ে 100 গুণ ভালো স্টুডেন্ট, কিন্তু ওদের টোটাল ফ্যামিলির ইনকাম 11,000 ডলার, 11,000 টাকা। মানে খেয়ে না খেয়ে দিন যাপন করে এরকম মানুষ। ওকে আমার বলতে বাধ্য হয় যে ভাইয়া তোমার জন্য ইউএসএ মিলে না, মানে আসলে ইউএসএ মিলে এক্সপেন্সটা এরকম, তুমি একটু বুঝে নাও। এরকম স্টুডেন্ট অনেক আছে যাদেরকে আমরা এখন আমি তো ওদেরকেও পড়াইছি যারা এবার রেসিডেন্সি ম্যাচ পেলো, আবার ওদেরকেও পড়াইছি। অনেক স্টুডেন্টকে আমার বলতে বাধ্য হয়েছে, এবং মানে ভিতরটা ফেটে যায় কথাগুলো বলতে, যে ভাইয়া ইউএসএ মিলিটা মনে হয় তোমার জন্য না। অনেক সময় স্টুডেন্ট নিজেরাই এসে বলে যে ভাইয়া ইউএসএ মিলিটা অনেক দিতে ইচ্ছা করে, কিন্তু মনে হয় না এটা আমার জন্য, মনে হয় না আমি এটা অ্যাফোর্ড করতে পারবো, মনে হয় না এটা আমি কোনোভাবে ম্যানেজ করতে পারবো। কিন্তু ও কিন্তু ব্রেন দিয়ে এটা ম্যানেজ করতে পারতো। তাহলে এই যে একটা জার্নি, আপনাকে এইভাবে এটার জন্য পিছু পা নিতে হচ্ছে না, আপনি এটাকে পার্সু করতে পারতেছেন, এখনো চেষ্টা করতে পারতেছেন, সেটার জন্য আমরা যেন একটু গ্রেটফুল হই, কেমন? সবাই এরকম গ্রেটফুল হবো। আর একটা ব্যাপার হলো হোপফুল হবো, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকি। অনেক মানুষের হইছে, হচ্ছে, মানে আহ এখন এরকম কিছু ওয়ে আছে এভাবে বললে আর কি, যাদের ম্যাচ হয়েছে তাদেরকে ছোট করা হয়, ঠিক আছে? কিন্তু পৃথিবীতে অনেক কিছু ঘটে, অনেক সময় ঘটে যে এই অ্যাপ্লিকেন্টের হয়েছে, এটা শুনলে আমি অবাক হয়ে যাই, আবার এই অ্যাপ্লিকেন্টের হয় নাই, এটা শুনলে আমি অবাক হয়ে যাই। তো এরকম দুই রকম এক্সাম্পলই হয় আসলে আমাদের জীবনে। তা উই নেভার নো আপনার জন্য কোনটা অপেক্ষা করতেছে, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা চেষ্টা করতে থাকি, কেমন? আর আরেকটা ব্যাপার হলো যে পৃথিবীটা এমন ভাবে সাজানো যে কোনোভাবেই আমি আপনাকে ফিউচারটা দেখাতে পারবো না, আপনিও কোনোভাবেই ফিউচারটা দেখতে পারবেন না। তো ইন দ্যাট কেস হোপফুল হওয়া ছাড়া আসলে কোনো কিছু করার নেই। তো চলেন আমরা পড়তে থাকি। জেনারেল প্যাথোলজি, সরি আমি অনেকক্ষণ কথা বললাম, আধা ঘন্টা মতন কথা বলে ফেললাম, অনেকের কাছে হয়তো বা এটা সময় নষ্টের মনে হতে পারে। আপনি কেন যেন বলতে ইচ্ছা করে আপনাদের কাছে এই জিনিসগুলো, কারণ সামনে জার্নিটা অনেক ডিফিকাল্ট তো, আরো 2-3 বছর এই জার্নিতে লেগে থাকবেন তো। এবং আমি তো জানি মেন্টাল পেইন গুলো অনেক বেশি, এই জন্য আপনাদেরকে একটু প্রিপেয়ার করার কথা মানে প্রিপেয়ার করতে ইচ্ছা করে। সম্ভব হলে আপনার পেন আমি নিয়ে দিতাম, যে ঠিক আছে আমি ওদের পেনটা আমি একটু নিয়ে দিই, কিন্তু সম্ভব না। একটা কাজে আমি আপনাদেরকে করতে পারি, সেটা হলো একটু প্রিপেয়ার করা, একটু এডুকেট করা, যে সামনে ইয়াগুলো দেখতে কিরকম। ওকে, জেনারেল প্যাথোলজি নিয়ে কয়েকটা কথা বলি। জেনারেল প্যাথোলজি স্টুডেন্টরা কিভাবে দেখে, আমি কিভাবে দেখি। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং আমি রেকর্ডিং অন করছি। এর ব্যতিক্রম কিছু হলে আমাকে টেক্সট করেন। আই থিঙ্ক এর ব্যতিক্রম কিছু হয় নাই। Okay? আচ্ছা, আরেকটা ব্যাপার হলো আজকে আমাদের ক্লাসে কম্বাইন্ড স্টুডেন্ট জয়েন করছে। সেটা হলো আমাদের স্টেপন, স্টেপনের রেগুলার যেটা, যাদেরকে রেকর্ডিং দেই এবং পরবর্তীতে আমি সামারাইজ করে দেই, ওরাও ঢুকছে। ফার্স্ট এডে যে স্প্রিন্ট ব্যাচ সেটাও ঢুকছে, কারণ দেখলাম যে টপিকটা এরকম, এটাতে তাদেরকে মার্জ করানো যায়।
আই হোপ এটাতে আপনাদের কোনো সমস্যা নাই, জাস্ট ডিসক্লেমার দিলাম। জেনারেল প্যাথোলজি আমরা মানে টিচার কিভাবে দেখে, বা যারা ইউএসএমএল স্টেপ 1 পরীক্ষা দিচ্ছে তারা কিভাবে দেখে, যারা দেয় নাই তারা কিভাবে দেখে। যারা দেয় নাই তারা মনে করে এটা অত বেশি ইম্পর্টেন্ট না, কই ই ওয়ার্ল্ডে তো এটার জন্য আলাদা কোশ্চেন দেখি না, ঠিক আছে। বুঝতেই পারে না যে আসলে কোনটা জেনারেল প্যাথোলজি থেকে কোশ্চেন আসতেছে। আর যারা পরীক্ষা দিচ্ছে তারা কিভাবে দেখে, তারা বলে যে জেনারেল প্যাথোলজি হলো ওয়ান অফ দ্য মাস্ট থিং, এবং জিপ্যাথ থেকে কোশ্চেন আসবেই আসবে, আসবেই আসবে। কোশ্চেন গুলোকে একটু ট্রিক্স করে আসে, যেমন ফিব্রিনার ট্যাক্টোসিসের সাথে একটা ডিজিজ কে যুক্ত করে দিলাম, ইনফ্লামেশনের কথা জিজ্ঞেস করলো, কমপ্লিমেন্টের কথা জিজ্ঞেস করলো, কিন্তু কোশ্চেন আসে। আপনি যদি খেয়াল করেন এই ওয়ার্ল্ডের কোশ্চেন গুলো বিভিন্ন সিস্টেমের মধ্যে 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 দেওয়া আছে। আপনি যদি এনবিমিতে খেয়াল করেন তখনও দেখবেন বিভিন্ন সিস্টেমের মধ্যে মধ্যে দেওয়া আছে, যেটা সমস্যা। অথবা যখন ইনফ্লামেশনের কথা বলবে তখন সে একটা পার্টিকুলার ডিজিজের কথা বলবে, পার্টিকুলার একটা ইনফ্লামেশনের কথা বলবে। যখন সে সেল ইনজুরির কথা বলবে তখন সে একটা পার্টিকুলার ক্লিনিক্যাল সিনারিওর কথা বলবে, যেখানে সেল ইনজুরিটা এনকাউন্টার করা হয়েছে। এই জন্য হয়তো বা অনেক আমরা বুঝতে পারি না যে কোশ্চেন যখন একটা পেশেন্টের সিনারিও দেয়, সেজন্য হয়তো বা বুঝতে পারেন না, কিন্তু খেয়াল করে দেখবেন জিপ্যাথ থেকে কোশ্চেন থাকে। জিপ্যাথটাকে আমরা কিভাবে পড়বো, জেনারেল প্যাথোলজিটাকে আমরা কিভাবে পড়বো? এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্যাথোমা পড়তেই হবে, প্যাথোমা। এবং প্যাথোমা হলো এরকম একটা বই, এই প্যাথোমার অ্যাটলিস্ট প্রথম 4টা বা 6টা চ্যাপ্টার থেকে, প্রথম 4টা থেকে আসলে বলবো ডিরেক্ট কোশ্চেন চলে আসতে পারে। ডিরেক্ট একদম মানে হুবহু পেজ থেকে কোশ্চেন চলে আসবে। এর জন্য প্রথম 4টা বা প্রথম 6টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বো আমরা প্যাথোমা থেকে। কখন পড়বো জি প্যাথটা, বা প্যাথোমাটা কখন পড়বো, কখন না পড়লে চলবে? আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে যেটা সাজেস্ট করি, এই প্যাথোমা থেকে জেনারেল প্যাথোলজিটা পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে পড়বেন। যে ধরেন আপনার পরীক্ষা 1 সপ্তাহ পরে, তখন আরেকবার পড়বেন। আমরা অনেকেই মনে করি যে প্যাথোলজি পড়ার পরে জেনারেল প্যাথোলজি পড়ে ফেলছি, প্যাথোমা পড়ে ফেলছি, প্যাথোমা এখন আর পড়তে হবে না। কিন্তু এটা আমার একটা ওয়ান অফ দ্য স্ট্রং স্ট্রং রিকমেন্ডেশন, জেনারেল প্যাথোলজিটা পড়বো পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে, ঠিক আছে। ফার্স্ট এড থেকে কতটুকু পড়বো, ফার্স্ট এড থেকে পড়বো কিনা? ফার্স্ট এড থেকে পড়তে হবে, ফার্স্ট এড তো অবশ্যই, কারণ ফার্স্ট এড আপনাকে অ্যাগেন ক্লিনিক্যাল সিনারিওতে হেল্প করবে, সামারাইজেশনে হেল্প করবে, ঠিক আছে। এবং জেনারেল প্যাথোলজি পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় উইজডম যেটা, সেটা হলো একটা ডিজিজ কন্ডিশনের সাথে নিজেকে কানেক্টেড করা। তো চলেন আমরা আমি আমার ফোকাস এখন ফার্স্ট এইড। চলেন আমি ফার্স্ট এইড থেকে বলে দিচ্ছি কি কি আমাদের এখানে হাইলাইট করতে হবে। সেলুলার অ্যাডাপ্টেশন, সেলুলার অ্যাডাপ্টেশনটা আমরা বুঝি কিনা, কি কি ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন আছে, কি কি প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন আছে, কি স্ট্রেসের জন্য কি কি অ্যাডাপ্টেশন হয়, অ্যাডাপ্টেশন হওয়ার পরবর্তী কনসিকোয়েন্স গুলো কি কি। যেমন হাইপারট্রফি যদি ফিজিওলজিক্যালি হয় তাহলে সেখানে একই সাথে ফিজিওলজিক্যালি তার ভ্যাসকুলোজেনেসিস হচ্ছে, দ্যাটস ওয়াই ইসকেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু প্যাথোলজিক্যাল যদি হয়, যেমন হাইপারটেনশন থেকে কার্ডিয়াক হাইপারট্রফি, সেখানে একই সাথে ভ্যাসকুলারাইজেশন হচ্ছে না, এর জন্য ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হাইপারপ্লাসিয়া, যখন আপনি পড়বেন এই হাইপারপ্লাসিয়া সবগুলো এক্সাম্পল আনার চেষ্টা করবেন। একটা পেশেন্টের ধরেন অ্যানোভুলেটরি সাইকেল হচ্ছে, অ্যানোভুলেটরি সাইকেলের সাথে হাইপারপ্লাসিয়া দেখতে পাবেন কিনা। একটা পেশেন্টের মধ্যে আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেলেন, সেখানে আপনি হাইপারপ্লাসিয়া দেখতে পাবেন কিনা। তাহলে এখন আপনি যখন জেনারেল প্যাথোলজি পড়বেন তখন এরকম একটু চিন্তা করবেন। আবার আপনি যখন সিস্টেমিক প্যাথোলজি পড়বেন তখন আবার একটু চেষ্টা করবেন যে এখানে কোন প্রসেসটা হচ্ছে। এটা পড়ার একটাই সিস্টেম, সেটা হলো একটু কগনিসেন্ট হওয়া, যে কোন টার্মটা এখানে ইউজ করতেছে সিস্টেমিক প্যাথোলজি পড়ার সময়। তো একটা পেশেন্টের যদি হাইপারট্রফি হয় তার পরবর্তী কনসিকুয়েন্স হলো এখানে ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। একটা পেশেন্টের যদি হাইপারপ্লাসিয়া হয় তার পরবর্তী কনসিকুয়েন্স হলো এখানে ডিসপ্লাসিয়া ডেভেলপ করে ক্যান্সার ডেভেলপ করতে পারে। তখনই আমরা এটা নিয়ে অরিড হব। অ্যাট্রফি যদি হয় তাহলে সেটার ফাংশন কমে যাচ্ছে, একটা অর্গানের সাইজ যদি কমে যায় তাহলে তার ফাংশন কমে যাবে, তাই তো। অ্যাট্রোফির মেকানিজমটা ইউএসএমএল খুবই পছন্দ করে, সেটা হলো সাইটোস্কেলেটন ডিগ্রেডেশনের যে পাথওয়েটা, ইউবিকুইটিন প্রোটিয়াসম পাথওয়ে, এই পাথওয়েটা ওরা খুব পছন্দ করে। তারপরে কথাতে চলে আসি, সেটা হলো মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া মানে হলো পুরো টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা যে আহ, 3টা জিনিস এখান থেকে পছন্দ করে, সেটা হলো ক্লিনিক্যাল সিনারিও, কখন আপনি মেটাপ্লাসিয়া এনকাউন্টার করবেন, মেকানিজম কি, মেটাপ্লাসিয়া কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, মেটাপ্লাসিয়া হলে সমস্যাটা কোথায়। ডিসপ্লাসিয়াটা মানে কি, ডিসপ্লাসিয়া মানে হলো অনেকে মনে করে ডিসপ্লাসিয়া মানে ক্যান্সার হয়ে গেছে। ডিসপ্লাসিয়া মানে এখনো ক্যান্সার হয় নাই, স্টিল এটা প্রি ক্যান্সারাস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু স্টিল এটা প্রি ক্যান্সারাস, তার মানে ডিসপ্লাসিয়া যদি হয় তার মানে এটাকে এখনো আমরা ট্রিটমেন্ট করলে রিভার্স হবে। তাহলে আপনাকে যদি বলি যে ব্যারেট ইসোফেগাস ডেভেলপ করছে,
এটা হতে পারে উইথ ডিসপ্লাসিয়া, এটা হতে পারে উইদাউট ডিসপ্লাসিয়া। তাহলে ডিসপ্লাসিয়া আপনি কোথায় কোথায় এনকাউন্টার করবেন? ব্যারাডিসিফাকাসে এনকাউন্টার করবেন, আর হলো সার্ভিক্সও আপনি এনকাউন্টার করতে পারেন। সেল ইনজুরির মধ্যে চলে আসি। সেল ইনজুরির মোস্ট কমন মেকানিজম হলো ইসকেমিক, এই জন্য সেখানে ইসকেমিক পাথওয়ের কথাই বলছে। তো সেল ইনজুরির দুইটা মেকানিজম হতে পারে, একটা হলো রিভার্সিবল ইনজুরি, একটা হলো ইরিভার্সিবল ইনজুরি। রিভার্সিবল ইনজুরি এবং ইরিভার্সিবল ইনজুরিকে আলাদা করে কি করে? ইরিভার্সিবল ইনজুরি যখন হয় তার মানে কি, তখন সেটা প্রোগ্রেস করবে সামনে, ইদার সেটা অ্যাপোপ্টোসিস হবে অথবা এটা নেক্রোসিস হবে। রিভার্সিবল সেল ইনজুরির যে কম্পোনেন্ট গুলো আন্ডার মাইক্রোস্কোপ কি কি ঘটনা ঘটে, এই যে মরফোলজিক্যাল চেঞ্জ, এটা আন্ডার মাইক্রোস্কোপ দেখে না চিনলেও এই কম্পোনেন্ট গুলো আপনাকে বুঝতে হবে এবং এটা কেন হয়। ইরিভার্সিবল এর ক্ষেত্রেও সেম। ইরিভার্সিবল এর ক্ষেত্রে একটা কথা যেটা মনে রাখবো, অবশ্যই অবশ্যই রিভার্সিবল সেল ইনজুরি যে মরফোলজি গুলো সেগুলো প্রেজেন্ট থাকবে। ইন এডিশন টু দ্যাট, এখানে কিছু এনজাইম অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সেই এনজাইম গুলো কিছু ডিগ্রেডিভ প্রসেস করতেছে। এখানে অটোলাইসিস হচ্ছে, অটোলাইসিস মানে কি, পিকনোসিস মানে কি, এই কথাগুলো লাগবে। ওকে, তারপরে আগাই আমরা। অ্যাপোপ্টোসিস যখন আমরা পড়বো, তখন অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে একটা কথা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতে পারে, এটা একটা এটিপি ডিপেন্ডেন্ট প্রোগ্রাম সেল ডেথ। এটিপি ডিপেন্ডেন্ট তার মানে দেখা যাচ্ছে যে একটা সেল ডেথ যখন হচ্ছে তখন কি এটিপির অভাবে সেল ডেথ হচ্ছে, এখন সেই সেল ডেথটা কমপ্লিট করার জন্য আবার এটিপি লাগতেছে। তো পরীক্ষার হলে জিনিসটা আপনার কাছে অক্সিমোরন মনে হবে। অক্সিমোরন মানে কি বলতো? অক্সিমোরন মানে হলো অপোজিট ফিলিং হচ্ছে, ঠিক আছে? যেমন আমি যদি আপনাকে বলি স্পোর্টস কার, তাহলে এটা সেন্স মেক করে স্পোর্টস কার। আমি আপনাকে যদি বলি স্পোর্টস মিনি ভ্যান, তখন আপনার কাছে মনে হয় না যে ভাই এটা কি বললেন, মানে স্পোর্টস কার হয়, স্পোর্টস মিনি ভ্যান, এটা কোনো কিছু হইলো? না, এটা তো হইলো না। যেমন ও একটা চিকন ছেলে, ও একটা হাই বিএমআই চিকন ছেলে, এরকম হয়ে যায়। ভাই মানে কি বলতে চাইতেছেন? হাই বিএমআই চিকন ছেলে, হোয়াট ডু মিন, রাইট? এরকম। তাই তারপর আমরা যে বলি না যে অ্যাডাল্ট বেবি, ও একটা অ্যাডাল্ট বেবি, তার মানে ওর বয়সে হয়তো বা বড় হয়ে গেছে কিন্তু বিহেভ করে বেবির মতন। তো এই শব্দগুলো যখন আমরা শুনি তখন একটা অপোজিট ভাব আসে, এটাকে বলা হয় অক্সিমরন। তো এই অ্যাপোপ্টোসিস পরীক্ষার হলে অক্সিমরন গুলো অনেক প্রবলেম করে, কারণ পরীক্ষার হলে অনেক সময় আমরা আমাদের ইনস্টিংক্ট ফলো করি, তখন এই অক্সিমরন কিছু থাকলে এটা আপনাকে অ্যাটাক করবে, এই জন্য আমি এটাকে বেশি ফোকাস করলাম। অ্যাপোপ্টোসিসের ইন্ট্রিনসিক পাথওয়েটা কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে, এবং এখানে ইন্ট্রিনসিক পাথওয়ের মধ্যে আমাদের কিছু কম্পোনেন্ট দেখতে পাই যারা হলো এ ক্লাস অফ প্রোটিন, এ ফ্যামিলি অফ প্রোটিন, এদেরকে বলা হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টোটিক অথবা প্রো অ্যাপোপ্টোটিক। এখানকার যে চেঞ্জটা মেকানিজমটা আপনার লাগবে। এটার সাথে একটা ডিজিজ রিলেটেড, সেটা হলো ফলিকুলার লিম্ফোমা। তারপরে কথা চলে আসি এক্সট্রিনসিক পাথওয়েতে, এটা হলো লিগেন্ড গেটেড হতে পারে। সেই লিগেন্ড গুলো কারা? এটার মধ্যে আমাদের আরেকটা ইমিউনোলজিক্যাল ফাংশন আছে, সেটা হলো কি বলে, টিউমারাস যে সেল, সিডি8, সিডি8 পজিটিভ সেলগুলো, টি সেলগুলো ভাইরাল ইনফেক্টেড সেলগুলোকে কিভাবে কিল করে, এটা হলো এক্সটেন্সিভ পাথওয়ের মাধ্যমে কিল করে। এই এই জিনিসটা লাগবে। এবং ফার্স্ট লিগ্যান্ডটা বাইন্ড করতেছে ফ্যাসের সাথে, সেটা হলো CD95, এই জিনিসটা লাগবে। কিছু কিছু সাইটোকাইন আছে যারা নিজেরা এই জিনিসটা করতে পারে, যেমন আমাদের কোন একটা টিস্যুতে যদি ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে কেন সেখানে টিস্যু ড্যামেজ হচ্ছে, কেন সেখানে সেল ইনজুরি হচ্ছে, কারণ সেই ইনফ্লামেটরি এরিয়াটাতে আমাদের কি থাকতেছে, ইনফ্লামেটরি এরিয়াটাতে কিছু ইনফ্লামেটরি সাইটোকাইন টি1 নেক্রোসিস ফ্যাক্টর আলফা থাকতেছে, দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটতেছে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই টপিক গুলো। পারফোরিন অর গ্র্যানজাম পাথওয়ে, পারফোরিন অর গ্র্যানজাম পাথওয়েটা হলো ইমিউনোলজিক্যাল পাথওয়ে, ইমিউনোলজিক্যাল সেলগুলো এটা বেশি করে। তারা হলো সেলের মধ্যে একটা পোর তৈরি করে ফেলে, পোর তৈরি করার পরে তারা এটার মধ্যে এনজাইম ঢুকে দেয়, সেই এনজাইম গুলো সেলটাকে মানে ডেড করে ফেলে। নেক্রোসিস, নেক্রোসিসের এই মরফোলজিক্যাল টাইপ গুলো যখন আমরা পড়বো, তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটার সাথে হলো ক্লিনিক্যাল সিনারিও বা প্র্যাকটিক্যাল লাইফে আপনি কখন দেখতে পান সেটাকে চিন্তা করা। যেমন কোয়াগুলেটিভ নেক্রোসিস আপনি কখন দেখতে পাবেন, কোয়াগুলেটিভ নেক্রোসিস কখন দেখতে পাবেন? এখন কোয়াগুলেটিভ নেক্রোসিস দেখতে পাবেন না, কিন্তু ইসোনোফিলে বা পিঙ্ক কালার হয়ে যাচ্ছে এটা দেখতে পাবেন। যেমন স্ট্রোকে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে এটা দেখতে পাবেন, কিন্তু সেখানে আমরা জানি কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে না, কিন্তু ইভেনচুয়ালি লিকুইফেক্টিভ নেক্রোসিস হবে। তো কোয়াগুলেটিভ নেক্রোসিস কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? পালমোনারি এম্বোলিজমে কোয়াগুলেটিভ নেক্রোসিস পাওয়া যাবে কিনা, কখন পাওয়া যাবে? লিকুইফেক্টিভ নেক্রোসিস ব্যাকটেরিয়াল অ্যাবসেসে পাওয়া যায়। তাহলে আপনাকে একটা ব্যাকটেরিয়াল অ্যাবসেসের সিনারিও দিবে, তখন আপনার কাছে মনে হবে যে এটা তো মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেন আসছে।
আপনাকে স্ট্রোক থেকে কোশ্চেন করবে, কোশ্চেন করার পরে বলবে যে ল্যাকুনার ইনফাকশন হলো, এখানে এখন লিকুইড হয়ে গেছে। এই যে ল্যাকুনার ইনফাকশন হলো, এখন সেখানে এই লিকুইডিফাইড নিউরনাল সেলগুলোকে রিমুভ করবে ম্যাক্রোফেজ। তখন আপনার কাছে মনে হবে যে স্ট্রোক থেকে কোশ্চেন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে জিজ্ঞেস করতেছে জেনারেল প্যাথোলজি। ক্যাসিয়াস নেক্রোসিস, আপনাকে বলবে ক্যাসিয়েটিং গ্রানুলোমা পাওয়া গেছে। তখন আপনার ডায়াগনোসিস হবে ইদার এটা টিউবারকুলোসিস অথবা এটা সিস্টোপ্লাজমোসিস। এই দুইটা থেকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে। আপনাকে বলবে ফ্যাট নেক্রোসিসের এক্সাম্পল। যেখানে ফ্যাট নেক্রোসিস হয় সেখানে স্যাপনিফিকেশন হয়, এবং স্যাপনিফিকেশন হওয়ার জন্য আপনার হাইপোক্যালসিয়ামা ডেভেলপ করতে পারে, যে এটা খুবই এক্সটেন্সিভ হয়, যেমন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের একটা কমপ্লিকেশন। ফ্যাট নেক্রোসিসে দুইটা হয়, একটা হলো এনজাইমেটিক আর একটা হলো নন এনজাইমেটিক। দুইটা থেকে কোশ্চেন আসবে। ফিব্রিনয়েড নেক্রোসিসের সাথে ভ্যাসকুলাইটিসের একটা সম্পর্ক আছে, এর জন্য ফিব্রিনয়েড নেক্রোসিসটার দিক থেকে ইম্পর্টেন্ট। গ্যাংগ্রিন হয়ে গেছে কিনা, গ্যাংগ্রিন হয়ে যাওয়ার সাথে আমাদের লিম্বের একটা সম্পর্ক আছে, লিম্ব ইসকেমিয়ার একটা সম্পর্ক আছে। তার মানে কোন একটা ক্লিনিক্যাল পিকচার যেখানে লিম্ব ইসকেমিয়ার কথা বলতেছে, কোন কোন একটা ডিজিজ যেরকম বার্জার ডিজিজ অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস যেখানে লিম্ব ইসকেমিয়ার কথা বলতেছে, সেখানে সেটার সাথে এটা আমাকে অ্যাটাচ করতে হবে। তারপরের কথা হলো, এটা ওরা খুবই পছন্দ করে যে কিছু কিছু এরিয়াতে আহ কি বলে, ওয়াটারশেড এরিয়া বলতে কি বোঝায়? ওয়াটারশেড এরিয়া বলতে বোঝায় হলো টার্মিনাল ব্রাঞ্চগুলো এসে মিলিত হয়েছে, টার্মিনাল ব্রাঞ্চগুলো এখানে মিলিত হয়েছে। টার্মিনাল ব্রাঞ্চগুলো এসে মিলিত হওয়া মানে কি? টার্মিনাল ব্রাঞ্চগুলো মিলিত হওয়া মানে হলো এই ভেসেলে যদি ফ্লো কম থাকে, এই ভেসেলও যদি ফ্লো কম থাকে, তাহলে হয়তোবা তার প্রক্সিমাল অংশগুলোকে তারা প্রোভাইড করতে পারতেছে, হয়তোবা তার প্রক্সিমাল অংশগুলোকে প্রোভাইড করতে পারতেছে, কিন্তু তাদের এই মিটিং পয়েন্ট, এই টিস্যুটা দুইটা আর্টারি থেকে পারফিউশন পাইছে, ঠিক আছে, তো দেখে মনে হবে ডুয়েল ব্লাড সাপ্লাই, কিন্তু ভাই এটা আসলে অ্যাডেকুয়েট, মানে এটা তো অ্যানাস্টোমোসিসের সাইট। অ্যানাস্টোমোসিসের সাইট হওয়ার কারণে দুইটা টার্মিনাল ফ্লোটা পাচ্ছে। দুইটাতে যদি ফ্লো ইনএডুকেট থাকে তাহলে তো এখানে ফ্লো এস্টাবলিশড হবে না, এখানে কি ডেভেলপ করবে না, এখানে কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপ করবে না, রেদার এই এরিয়াটাতে পারফিউশন কম হবে। এটাকে বলা হয় ওয়াটারশেড এরিয়া। ইউএসএমএল এই ওয়াটারশেড এরিয়াটাকে খুব পছন্দ করে, ওয়াটারশেড জোনটাকে অনেক পছন্দ করে। ব্রেইনে এই ওয়াটারশেড এরিয়া কোথায় আছে, হার্টে এই ওয়াটারশেড এরিয়া কোথায় আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পুরো টেবিলের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কোলন একটা। আপনাকে বলবে যে ইনফ্রারেনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমকে সার্জারি করা হয়েছে, এখন পেশেন্ট পোস্ট অপারেটিভ ডে 3 ডে 5-এ পারেক্টাল ব্লিডিং নিয়ে আসছে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে বা সামথিং। তখন আপনি কোলোনোস্কোপি করে দেখলেন তার মিউকোসাতে ব্লাড পাওয়া যাচ্ছে। তখন একটা ডায়াগনোসিস কি হবে, তার ডায়াগনোসিস হবে এটা এই ওয়াটারশেড এরিয়াটাতে গেছে গা। ঠিক আছে, এই একটা কোশ্চেনের মাধ্যমে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করে ফেলছে। ইনফ্রারেনাল অ্যানিউরিজম যখন আমরা অপারেশন করব, তাহলে অ্যাওর্টার এই পোর্শন থেকে যে আর্টারিটা উঠে, সেই আর্টারিটার নাম কি? ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। অথবা ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, এটাকে আমরা স্যাক্রিফাইস করে ফেলছি। তাহলে এখান থেকে আর্টারিটা স্যাক্রিফাইস করে ফেলায় অন্য দিকের আর্টারিটা পুরোপুরি পারফিউশন করতে পারে নাই, তখন আমি এই কমপ্লিকেশনটা ডেভেলপ করছি। ঠিক আছে, এবং একই সাথে বায়োল ইস্কেমিয়া হলে কিরকম প্রেজেন্টেশন হয় সেটা আপনাকে জিজ্ঞেস করা হলো, অ্যানাটমি জিজ্ঞেস করা হলো, প্যাথোলজি জিজ্ঞেস করা হলো, জিআইটি জিজ্ঞেস করা হলো। ইউএসএমএল ইজ ইজ লাইক দ্যাট। আপনাকে জিজ্ঞেস করবে যে কোথায় অক্সিজেনের রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি, যেখানে অক্সিজেনের রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি ইস্কেমিয়া হলে সেই এরিয়াগুলো সবার আগে ড্যামেজ হবে। টাইপ অফ দ্য ইনফাকশন, টাইপ অফ দ্য ইনফাকশন, তাহলে এই যে ভাই একটু আগে আমরা যেটা পড়লাম সেটা হলো নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, আবার এখন আমরা বলতেছি ইনফাকশন, টাইপ অফ দ্য ইনফাকশন। এগুলোকে আলাদা করার উপায় কি, কোনটা কোনটা কি বুঝবো কি করে? এই কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিউকোফ্যাক্টিভ নেক্রোসিস, এই কথাগুলো যখন আমরা বলি এটা মাইক্রোস্কোপিক কথাবার্তা। যখন আমরা বলবো ইনফার্কশন, সেটা ম্যাক্রোস্কোপিক কথাবার্তা, সেটা আর একটু বড় জিনিস। দ্যাটস ইট, এটাই আর কিছু না। তাহলে কোনটা সেলুলার লেভেলে, কোনটা টিস্যু লেভেলে মাইক্রোস্কোপিক, এবং কোনটা টিস্যু লেভেলে কিন্তু ম্যাক্রোস্কোপিক। এটা হলো টিস্যু লেভেলে কথা হচ্ছে, অর্গান লেভেলে কথা হচ্ছে ম্যাক্রোস্কোপিক। ঠিক আছে, যখন আমরা বলবো অ্যাপোপ্টোসিস অথবা নেক্রোসিস, তখন মাইক্রোস্কোপিক, কিন্তু কথা হচ্ছে সেলুলার লেভেলে। যখন সেলুলার লেভেল থেকে আরেকটু বড় স্পেকট্রামের কথা বলতেছি, টিস্যু লেভেলে কথা বলতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে
যদি এটা নেক্রোসিস স্টিল ওইটা, কিন্তু মরফোলজি গুলো ওই টিস্যু লেভেল ছাড়া বলা যায় না, একটা সেলের উপর বেস করে এই টিস্যু এই ইয়াটা আসে না। টিস্যুটাকে স্টাডি করি তখন আমরা দেখি আচ্ছা সেলের মধ্যে কি চেঞ্জ আসে। ঠিক আছে। ইনফেকশনের টাইপ গুলো কি কি, রেড ইনফেকশন কখনো কোথায় হয়, পেল ইনফেকশন কোথায় হয়, ক্লিনিক্যাল এরিয়া গুলো জানবো এবং এটার সাথে ডিজিজ গুলোকে একটু কোরিলেট করার চেষ্টা করব। দেখেন যখন আপনাকে বলতেছে হার্ট, তার মানে কি আপনাকে বলতেছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তখন আপনাকে বলতেছে রিনাল ইনফার্কশন, রিনাল ইসকেমিয়া, আপনাকে বলতেছে রেড ইনফেকশন পাওয়া যাচ্ছে কোথায়, লাংসে, টেস্টিসে, তখন আপনাকে চিন্তা করতে হবে কি পালমোনারি থ্রম্বোএমবোলিজমের জন্য, পালমোনারি এম্বোলিজমের জন্য যে লাংস ইনফেকশন হলো সেটা। আপনাকে জিজ্ঞেস করতেছে টেস্টিস, তার মানে কি, টেস্টিসে কখনো হবে এটা, torsion অফ দ্য টেস্টিস। ফ্রি রেডিক্যাল ইনজুরি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ফ্রি রেডিক্যাল ইনজুরিতে কি কি ঘটনা ঘটে, ফ্রি রেডিক্যাল কিভাবে ড্যামেজ ঘটায়, মেকানিজম ইউসেমলি মেকানিজম খুব পছন্দ করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্লিনিক্যাল সিনারিও কখন হয়, কখন আমাদের এই ফ্রি রেডিক্যাল ইনজুরি গুলো হবে। তার একটা একটা মানুষের ধরেন কি হলো, মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ দিয়ে আর্টারি বন্ধ হয়ে গেল, আমরা তাকে যে কি করলাম সেটাকে ওপেন করে দিলাম, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশনের মাধ্যমে সেটাকে ওপেন করে দিলাম, তাহলে এখন সেটা একটা ক্লিনিক্যাল সিনারিও। আয়োনাইজিং রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশনের মেকানিজম কি, কেন আয়োনাইজিং রেডিয়েশন হার্মফুল, কিভাবে হার্ম করে, কোন কোন সেলগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হবে, কি কি বলে, কেন এফেক্টেড হবে, কোন কোন সেলগুলো বেশি এফেক্টেড হবে। তাহলে যেই সেলগুলো বেশি বেশি প্রলিফারেটিভ, বেশি বেশি প্রলিফারেটিভ মানে হলো সেই সেলগুলোকে বেশি বেশি এস ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, ডিএনএ সিনথেসিস করতে হয়, তখন তারা আয়োনাইজিং রেডিয়েশনের প্রতি বেশি বেশি সেন্সিটিভ হবে, অথবা ওই সেলগুলো বেশি বেশি সেন্সিটিভ হবে। আয়োনাইজিং রেডিয়েশন কিভাবে ইনজুরি করে, তখন আমরা একটা বুঝতে পারবো যে ওকে যে ঘটনা তাহলে কি ঘটতেছে। টাইপস অফ দ্য ক্যালসিফিকেশন, টাইপস অফ দ্য ক্যালসিফিকেশন যখন আমরা পড়বো তখন আমাদেরকে চিন্তা করতে হবে, অ্যাগেন ডিজিজ চিন্তা করতে হবে। ধরেন আপনাকে বললাম যে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের একটা পেশেন্ট আছে, 50 বছর বয়সে এখন ডেভেলপ করছে অ্যাওর্টিক স্টেনোসিস। এখানে আমি কোন ক্যালসিফিকেশনের উদাহরণ দিলাম, এখানে আমি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের উদাহরণ দিলাম। অথবা একটা পেশেন্টের বয়স 70 বছর, 70 বছর বয়সে সে অ্যাওর্টিক স্টেনোসিস ডেভেলপ করছে, তার এই ভালভের কাজগুলো পালপেট করে দেখা গেল খুবই হার্ড, খুব শক্ত। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এখন আমি আপনাকে কোন ধরনের ক্যালসিফিকেশন উদাহরণ দিলাম, অ্যান্সার হবে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের উদাহরণ দেওয়া হয়েছে। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কিভাবে হেল্প, মানে কি হেল্প না সরি, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনটা কখন হয়, যখন সিস্টেমিক্যালি আপনি হাইপার ক্যালসিমিয়া দেখতে পাবেন, সেই হাইপার ক্যালসিমিয়ার জন্য অর্গানে, বিভিন্ন অর্গানে যদি ক্যালসিয়াম ডিপোজিশন হয় সেটা হলো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের একটা উদাহরণ আছে সেটা হলো গল ব্লাডারে। সাইমোমা বডি, সাইমোমা বডি খুব ইম্পর্টেন্ট কারণ এটার সাথে টিউমারের সম্পর্ক আছে। কি কি টিউমারে সাইমোমা বডি গুলো পাওয়া যায়, কারণ আপনারা সবাই জানেন যে আন্ডার মাইক্রোস্কোপ হলো টিউমারের ফাইনাল ডায়াগনোসিস, এবং সেটা প্যাথোলজিস্টদের জন্য একটা অন্যতম চ্যালেঞ্জ, প্যাথোলজিস্টদের জন্য সেটা অন্যতম চ্যালেঞ্জ এবং সেটা অন্যতম ইম্পর্টেন্ট একটা কাজ। একটা টিউমার যদি আমি ডায়াগনোসিস করতে না পারি, আমি যদি একটু বুঝতেই না পারি এটা কোন টিউমার, বাকি সকল ক্লিনিক্যাল ডিসিশন ধরেন সেখানে থমকে দাঁড়ায়, আর কিচ্ছু করা যায় না। ঠিক আছে, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা দেখে ডায়াগনোসিস করাটা প্যাথোলজিস্টদের জন্য খুব সহজ হয়ে যায়, এবং প্যাথোলজিস্টরা তখন সেই ফাইন্ডিং গুলোকে সাইট করে যে আমরা সামমা বডি দেখতে পেয়েছি। এটা দেখে তুমি কি বুঝলা যে ক্লিনিশিয়ান, তখন আপনি এটা, এটা কতটুকু স্ট্রং রেফারেন্স সেটা বুঝতে পারেন, এই জন্য আপনার পড়া দরকার। কারণ আমরা জানি আমরা সবাই এখানে প্যাথোলজিস্ট হব না, কিন্তু কেন পড়বো, এটার জন্য পড়বো। তাহলে কি কি কন্ডিশনে সামমা বডি পাওয়া যায়, সামমা বডি গুলো অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানলাম। অ্যামাইলয়েডোসিস দুই প্রকার হয়, একটা হলো সিস্টেমিক অ্যামাইলয়েডোসিস আর একটা হলো অর্গান স্পেসিফিক অ্যামাইলয়েডোসিস। ঠিক আছে, অ্যামাইলয়েডোসিস যখন বিভিন্ন ধরনের চেয়ে, সিস্টেমিক অ্যামাইলয়েডোসিস নিয়ে যদি কথা বলি, সিস্টেমিক অ্যামাইলয়েডোসিস যদি রিনাল সিস্টেমকে এফেক্ট করে, আমাদের কিডনিকে এফেক্ট করে, কি পাওয়া যাবে, হার্টকে যদি এফেক্ট করে কি পাওয়া যাবে, জিআইটি থেকে যদি এফেক্ট করে কোন অর্গানকে এফেক্ট করবে এবং কি পাওয়া যাবে, নিউরোলজিতে যদি এফেক্ট করে কোথায় এফেক্ট করবে কি পাওয়া যাবে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেমকে যদি এফেক্ট করে কি পাওয়া যাবে, কার্পাল টানেল সিনড্রোমটা মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাক্রোগুলো দিয়ে আমি কিছু করতে পারবো না।
স্কিনের মধ্যে আমাদের ওয়াক্স থিকেনিং, ইজি ব্রুইজিং। এই যে ইজি ব্রুইজিং, এটা কি জন্য হচ্ছে? এটা এক ধরনের কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি তিনটা জিনিসের জন্য হয়। কোয়াগুলোপ্যাথি মানে কি বলে, ক্লটিং ডিজঅর্ডার, ব্লাড ক্লট ফর্মেশন হচ্ছে না, বা একটা পেশেন্টের ক্ষেত্রে আপনি ব্লিডিং ম্যানিফেস্টেশন পাবেন তিনটা জিনিসের ডিফেক্ট হলে। নাম্বার ওয়ান, স্ট্রাকচারাল ব্লাড ভেসেলের সমস্যা, ফ্রাজাইল ব্লাড ভেসেল। তো এটা হলো সেটা, ফ্রাজাইল ব্লাড ভেসেল। নাম্বার টু, প্লেটলেট ডিসফাংশন। নাম্বার থ্রি, ক্লটিং ফ্যাক্টর অ্যাবনর্মালিটিস। টাইপ গুলোর কথা বলি, সেটা হলো প্রাইমারি অ্যামাইলোইডোসিস। আচ্ছা, অ্যামাইলোইডোসিসতে কিউএসএমএল আরেকটা জিনিস পছন্দ করে, সেটা হলো কোন ধরনের, কোন স্পেসিফিক স্টেন এখানে ইউজ করা হচ্ছে, সেটা হলো কঙ্গো রেড স্টেন। তারপরে কথা চলে যাচ্ছে আমাদের কমন টাইপ গুলো কি কি। কমন টাইপ হলো প্রাইমারি অ্যামাইলোইডোসিস, সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস। প্রাইমারি অ্যামাইলোইডোসিস আপনাকে জিজ্ঞেস করবে যে এটা প্লাজমা সেল ডিসক্রিয়েসিসতে পাওয়া যাচ্ছে, মাল্টিপল মায়োলোমা। যখন আপনি পড়বেন একটু খেয়াল করতে হবে ক্লাসিফিকেশনের মধ্যে এটা কি সিস্টেমিক নাকি এটা লোকালাইজড। খেয়াল করেন, এটা হলো সিস্টেমিক। সিস্টেমিক মানে হলো যে কোনো জায়গাতে এটা এফেক্ট করতে পারে, ঠিক আছে? তাহলে প্রাইমারি, এটাকে কেন প্রাইমারি অ্যামাইলোইডোসিস বলা হচ্ছে? এগেন, এটা একটা মিসনোমার, এটা একটা সেকেন্ডারি কন্ডিশন থেকে আসছে। সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস সেটা সেকেন্ডারি কন্ডিশন গুলোকে মেনশন করতেছে, কিন্তু প্রাইমারিটাও কিন্তু একটা সেকেন্ডারি কন্ডিশন থেকে আসতেছে, সেটা প্লাজমা সেল ডিসক্যারিয়েশন থেকে আসতেছে। তাই তো? এগুলো মিসনোমার। পরীক্ষা তো দুইটাই কমন, দুইটা কিন্তু আপনাকে দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে জিজ্ঞেস করবে। যখন দেখবেন একটা পেশেন্টের অ্যামাইলোইডোসিস, কিন্তু বলবে তার আন্ডারলাইন কন্ডিশন গুলো দেখে মনে হবে তার ব্যাক পেইন আছে, তার রিনাল ডিজঅর্ডারস আছে, তার ক্রিয়েটিনিন হাই, তার অ্যানিমিয়া আছে। মোস্ট লাইকলি এটা প্লাজমা সেল ডিসক্যারেসিয়া, মাল্টিপল মাইলোমা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমি কোন ধরনের অ্যামাইলয়েড পাবো, অ্যান্সার হবে আমি এখানে এএল অ্যামাইলয়েড পাবো, ইমিউনোগ্লোবিন লাইট চেইন দিয়ে তৈরি। আপনাকে আরেকটা অ্যামাইলোডিসিসের সিনারিও যদি এরকম দেয় যে একটা পেশেন্টের একই সাথে নেফ্রোমেগালি, হেপাটোমেগালি, ইজি ব্রুইস, এরকম কন্ডিশন, এবং এই পেশেন্টের ক্রনিক কাফ আছে, অনেকদিন ধরে কাফ আছে, অথবা পেশেন্ট স্মোকার, মেবি এই পেশেন্টের কি আছে, ব্রঙ্কিকটিসিস আছে, অথবা এই পেশেন্টের একই সাথে জয়েন্ট পেইনের কথা বলতেছে, মেবি এই পেশেন্টের রেমাটয়েড আর্থ্রাইটিস আছে। তাহলে আদার সেকেন্ডারি ইনফ্লামেটরি কন্ডিশন গুলোর কথা আমরা একটু চিন্তা করবো, ঠিক আছে? কমনলি পরীক্ষা যেটা আসে সেটা হলো রেমাটয়েড আর্থ্রাইটিস এবং ব্রঙ্কিয়েকটেসিস। আই ডোন্ট নো কেন তারা এখানে ব্রঙ্কিয়েকটেসিস না দিয়ে বাকিগুলো নিয়ে বসে আছে, কিন্তু পরীক্ষাতে কমনলি ওই দুইটা আসবে। শোনেন, ফার্স্ট এডটাকে আমিও খুব পছন্দ করি, ফার্স্ট এড খুব হেল্পফুল একটা বই, কিন্তু কেউ কেউ আমাদের এখানে এটাকে ওভার এমফাসাইজ করে। সেদিন এক, মানে আমার এক স্টুডেন্ট দেখলাম বলছে যে ফার্স্ট এডের প্রতি ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রতি সেন্টেন্স ইম্পর্টেন্ট। ডুড, যদি সত্যি এভাবে আপনি মনে করেন আপনার প্রিপারেশন হচ্ছে না, সত্যি কথা, তখন দেখা যাবে 5 বছর পরে এই কথাগুলো বললে পার্সোনাল অ্যাটাক মনে হবে, মনে হবে অন্যরে হেয় প্রতিপন্ন করে আমি অ্যাগ্রেসিভ কথাবার্তা বলি, আমার আবার এটা নিয়ে অনেক ইয়ে আছে, ঠিক আছে? কিন্তু আমি আমার আমার কোন স্টুডেন্টকে আমি এরকম দেখতে চাই না 5 বছরে ওর অ্যাচিভমেন্ট খালি দুইটা পরীক্ষা, এটা আমি দেখতে চাই না। এবং একটা মানুষ যদি এভাবে চিন্তা করে যে ফার্স্ট এর প্রতিটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রতিটা সেন্টেন্স ইম্পর্টেন্ট, আই উইল নট বি সারপ্রাইজ তার ইউএসএমএল দিতে 2 বছর লাগছে কেন, ঠিক আছে? টেক ইট ইজি, টেক ইট মানে ইজি, বাট মানে একটা জিনিস হলো কনসার্ন হওয়া আর একটা হলো ওয়ারিড হওয়া, এক কথা না। একটু ফোকাস করেন এবং থট প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট, থট প্রসেস ডেভেলপ করার চেষ্টা করেন। একটা ওয়ার্ড মনে রাখেন আমার কথা থেকে, থট প্রসেস। হোয়াট ইজ দ্য থট প্রসেস, হোয়াট ইজ দ্য থিঙ্কিং বিহাইন্ড দিস, যেটা বাংলাদেশে অ্যাবসেন্ট। এটা কেন দেই, এটা কেন করি, এই থট প্রসেসটা কমপ্লিটলি অ্যাবসেন্ট। ইন্টারনেটে টুকটাক থাকে, ডিপেন্ডিং অন দ্য আইএমও, ডিপেন্ডিং অন দ্য কে অ্যাকচুয়ালি ট্রেনিং করাইতেছে, মোস্ট অফ দ্য প্লেসেস এই থট প্রসেসটা অ্যাবসেন্ট, অর দেয়ার আর সাম স্টুপিড থট প্রসেস, ঠিক আছে? যখন আপনি রেসিডেন্সি ট্রেনিং এ ঢুকবেন, এই থট প্রসেসটা আপনাকে বলে দিবে যে আপনি আপনি কি জিনিস, এবং এই থট প্রসেসটা আপনাকে বড় হতে হেল্প করবে। যেমন আপনি যখন কথা বলবেন, তখন আপনি যখন এটার কথা, যখন একটা মানুষ মানে অর্গানাইজড থট প্রসেসে কথা বলে, তখন তার কথাগুলোর মধ্যে একটা স্টোরি থাকে, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, তখন বোঝা যায় যে সেগুলো বুঝে বুঝে বলতেছে। তখন আপনাকে সবকিছু এক্সপ্লেন না হলেও বোঝা যায় যে আপনি বুঝে বলতেছেন, না বুঝে বলতেছেন না। তো আপনি আপনি আমি আমরা যখন রেসিডেন্ট হব,
তখন তারা এই থট প্রসেসটা চেক করে, আমরা কি কথা বুঝা বলি নাকি না বুঝা বলি, নাকি খালি ইনফরমেশন ট্রান্সফার করতেছি এক কান থেকে আরেক খানে। বুঝতে পারছি? আর আপনি এটা আপনার কথার মধ্যে চলে আসবে। সো এখন থেকে একটু কেন, হোয়াই, পড়ার সময় জাস্ট থট প্রসেসটাকে নিয়ে নিয়ে সামনে আগাবেন। দেখবেন আপনার জন্য পড়াটা অনেক ইজি হয়ে গেছে, এবং এই প্র্যাকটিসটা ডেভেলপ করতে একটু সময় লাগবে। তখন যখন আপনি অবজারভারশিপ করবেন, তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ থট প্রসেসটা মানে সেন্স মেক করতেছে, এবং তখন আপনি ট্রেনিং থেকে অনেক কিছু পিক করতে পারবেন। বুঝছেন? অনেক কিছু পিক করতে পারবেন যে কখন কোনটা কেন, এবং এটা আপনার মনে থাকবে। আপনাকে এটা এত কিছু মুখস্থ করতে হবে না। আদারওয়াইজ আপনার কাছে রেসিডেন্সি ট্রেনিং আপনার কাছে মনে হবে যে কি বলে, আপনি শুধুমাত্র গিলতেছেন, শুধুমাত্র মুখস্থ করতেছেন কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। কিন্তু থ্যাঙ্কফুলি পুরো ইউএস এর কালচারটা এই থট প্রসেস, তো রেসিডেন্সিতে দেখবেন মানে কাজের তুলনায় কথা অনেক বেশি। বুঝছেন? মানে এত কথা, খালি কথা আর কথা, কথা আর কথা। আসলে এই কথাগুলোই হেল্পফুল, যেন কেউ কোনো কিছু মিস না করে। ঠিক আছে? দেখবেন এই রাউন্ডে কথা, রাউন্ডের পরে কথা, নার্সের সাথে কথা, নার্স আপনাকে জিজ্ঞেস করবে এটা কেন দিছেন, আপনার মানে পিত্তি জ্বলে যাবে। নার্স এটা জিজ্ঞেস করতেছে কেন, দিছি দিছি, রাইট? কিন্তু এইটা এখানে করে পারা যায় না। এখানে নার্সকে স্যাটিসফাই করতে হয় একটা অ্যান্সার দিয়ে, এই জন্যই নার্স আপনাকে বলবে যে তুমি তো এই টেস্ট দিছো, এখন আবার এটা দিছো কেন। অনেক সময় আপনাকে হেরে যেতে হবে, আপনাকে বলতে হবে ও আচ্ছা আমার ভুল হয়েছে, ও এটা আমি জানতাম না। আপনি কোনো একটা কিছু অর্ডার করার পরে আপনার ফার্মাসি আপনার কাছে রিচ আউট করবে। ফার্মাসি মানে যে ওষুধ দেয় আর কি, যে তুমি এই ড্রাগ এটা কেন দিছো, তুমি এই ডোজ কেন দিছো, এটা কি ইন্ডিকেশন ছিল। তো অনেক সময় যেটা হয় যে ইন্টার্ন বা মানে ইন্টার্ন অবস্থা এটা বেশি হবে, যে আপনি এত ব্যস্ত থাকবেন অন্যান্য কাজ করে, অনেক সময় এটা তো একটা জিনিস, আবার আমরা ভুলে যাই এটা একটা জিনিস। আমাদের মেইন ফোকাস থাকে রেসিডেন্সিতে যে কাজগুলো তাড়াতাড়ি শেষ হোক। তো অনেক সময় আমাদের সিনিয়ররা বলে যায় যে এটা অর্ডার করো, ওইটা দাও, বা অ্যাজ বাংলাদেশে যেটা করে। তো তখন ওই থট প্রসেসটা আমি ক্যাচ করতে পারি না। এরকম অনেক ঘটনা ঘটে। তো থট প্রসেসটা ক্যাচ করতে না পারলে যখন আপনাকে ওই ফার্মাসি জিজ্ঞেস করবে, তখন আপনি বেকুব হয়ে যাবেন যে ঠিকই তো, এটা আমি কেন দিছি, কিন্তু অর্ডার কিন্তু আপনি করছেন। আপনি তখন যদি এই দেশে এসে যদি আপনি বলেন আইএমও বলছে, স্যার বলছে, অমুক স্যার বলছে, তমুক স্যার বলছে, মানে এটা এখানে ডিফেন্স হবে না। এটা বাংলাদেশ হলে ডিফেন্স হতো, ও ওই স্যার বলছে আচ্ছা। বা আপনাকে কেউ জিজ্ঞেসই করবে না, কোনো নার্স আপনাকে জিজ্ঞেস করবে না এটা কেন দিছেন। ঠিক না? কিন্তু এখানে তা না। এখানে আপনাকে থট প্রসেসটা তাদেরকে এডুকেট করতে হবে। আরেকটা ব্যাপার হলো, অন্য ডিপার্টমেন্টের সাথে যখন আপনি কোনো কিছু কোশ্চেন করবেন, প্রথম প্রথম আমি খুবই স্ট্রাগল করতাম। আমার কাছে যখন কোনো কনসাল্ট আসতো, মানে আমাদের কাছে কনসাল্ট আসে যেহেতু এটা নিউরো আইসিইউ অথবা নিউরো সার্জারি, অ্যাটেন্ডিং এর সাথে কথা বলতে গেলে তখন জিজ্ঞেস করতো যে দেন হোয়াট ইজ দ্য কনসাল্ট কোশ্চেন, আমরা কিভাবে হেল্প করতে পারি, রাইট? কনসাল্টের সময় এরকম আপনি মেইন কনসেপ্টটা বুঝতেছেন কিনা, যে কেন এটা, মানে এই কোশ্চেনটা কেন জিজ্ঞেস করতেছে, অনেক সময় এটা। ধরেন আপনাকে কনসাল্ট কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করেছে যে ওই গ্রুপ জিজ্ঞেস করছে যে ওরা কি হেপারিন ইউজ করতে পারবে কিনা, নাকি এটা ইন্টারক্রেনিয়াল ব্লিডিং এর রিস্ক আছে। বা ওই গ্রুপ জিজ্ঞেস করছে যে ওদেরকে এখন আনাদার হেড স্ক্যান, মানে ওদেরকে এমআরআই করা লাগবে কিনা, এমআরআই স্ক্যান করতে হবে কিনা, বা করবে কিনা। তো এখন আপনার কোশ্চেন হলো ওরা এই কোশ্চেন কেন করতেছে। বুঝছেন? অর্থাৎ আপনাকে এই পর্যন্ত যেতে হবে। তা যাক, যেটা বুঝলাম, ইউএসএ তে ট্রেনিং এবং লার্নিং এর একটা অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো সেটা হলো থট প্রসেস। সেটা আপনি ইউএসএমএল থেকে একটা জিনিস আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে? থট প্রসেস, হোয়াটস গোয়িং অন, কেন এটা, সিম্পল। দেন সামনে আগান। ট্রান্সথাইরেটিন অ্যামাইলোডোসিস, কার্ডিয়াক অ্যামাইলোডোসিস, দুই রকম হতে পারে। দুই রকম দিয়ে আপনাকে পরীক্ষায় প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম। জাস্ট কার্ডিয়াক অ্যামাইলোডোসিস হয়, এবং সেটার টাইপটা যে ট্রান্সথাইরেটিন, ভাই একটু যদি আপনি জানেন মোর দ্যান এনাফ। ডায়ালাইসিস রিলেটেড অ্যামাইলোডোসিস কাদের ক্ষেত্রে হবে? যাদের রেনাল এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে, ডায়ালাইসিস হচ্ছে তাদের। টাইপটা কি বুঝে ফেললাম। লোকালাইজড, স্পেসিফিক একটা দুটো অর্গান এফেক্টেড, এবং সেখানে ওই অর্গানগুলোকে সে এফেক্ট করতেছে এই অ্যামাইলয়েডের জন্য। অ্যালজাইমার ডিজিজ, আইসোলেটেড অ্যাট্রিয়াল অ্যামাইলয়েডোসিস, শুধুমাত্র অ্যাট্রিয়ামে হচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কোন ধরনের অ্যামাইলয়েড পাচ্ছি?
মেডুলারি থাইরয়েড ক্যান্সারের জন্য কোন ধরনের অ্যামাইলয়েড পাচ্ছি, অলওয়েজ একটা ডিজিজের সাথে তারা কানেক্ট করে দিবে। আচ্ছা, লেকচারের অবস্থা আমার একটু ভয়েস রেস্ট দরকার, ঠিক আছে? আমি 5 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, তারপর আমরা আবার পড়ানো শুরু করবো ইনশাল্লাহ।